অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলাবলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম। কিছুক্ষণ পর অবনীদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। দোতলা বাড়ি, দেখি বোঝা যাচ্ছে অনেক বছর আগের পুরনো বাড়ি। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরি নিচে, একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে দেখা যায় শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর অবনীকে বললাম, অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? তা পারবো। এখন দিনের বেলা তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাতে। তুই কিন্তু বেশি দেরি করিস না। না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক লোক আমাকে ডাকলেন। বাবা, শোনো। হ্যাঁ, বলুন। তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালো হয়েছে। হঠাৎ কি যে হলো ছেলেটার? মাঝরাত্রি হলে চিৎকার করবে আর ঘরে ছুটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেজন্যই এসেছি। বেশ করেছো বাবা, বেশ করেছো। লোকটির কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানের কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলাবলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে করছি। তখন দোকানের লোকেরা বলল, হ্যাঁ, আমরা ওকে হঠাৎ এরকম হয়ে যেতে দেখেছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক বলল, দাদা, আমি এক রাতের এক ঘটনার কথা বলবো। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যা কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, কি ব্যাপার শুনি না। শুনুন তবে। সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর বাড়ির পাশের বিষ্টুদা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম, তাতে গায়ে কাটা দিয়ে উঠল। কি রকম? অবনীদা নিচের দরজা খিল দিয়ে উপরের ঘরের দরজা বন্ধ করে শোয়। সেদিন অবনীতার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে ওপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, তাই তো চিন্তার বিষয়। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে যায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন, তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা,
ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার গাড়ি চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খোলা রাখবেন। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখলাম অবনী ছাদে বসে আছে। আমি এসে বললাম, "কি রে, একা থাকতে ভয় করেনি তোর?" অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বন্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। "ভালো করেছিস, এখন চল ঘরে যাই।" রাত হতেই শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এর মধ্যেই আমি জিজ্ঞেস করলাম, "অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়?" কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকে হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে নিয়ে। অবনী এখন পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবী কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে গল্প করছি। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাঁধ ঘেঁষে সরে এসে বলল, এবার এবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে আসবে?" ওই তো সে, ওই দেখ। আমি উঠে জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার বাইরে 14-15 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, "কে তুমি?" ছেলেটি কোনো উত্তর দিল না। এমন সময় ফুস করে একটি দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরই দেখা গেল হারিকেন জ্বলছে। এ ঘরে আমি আর অবনী ছাড়া আর তো কেউ নেই। তাহলে কে জ্বালালো এই হারিকেন? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তিও মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। চারদিকে নিস্তব্ধ। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই হারিকেনটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত এগিয়ে গেল। তারপর কোমল গলায় একটা ডাক শোনা গেল। এসো। আমি অবনীকে বললাম, আয় তো দেখি কোথায় নিয়ে যায়।" অবনী বলল, না না, ভেবেছিস ও আমার রোজ এভাবে ডাকে? আমি যাই না। "আয়, আমি আছি তো, কোনো ভয় নেই।" আমার বড় ভয় করছে। ভয় কি? আজ তুই একা নয়, আমি তো আছি সঙ্গে, আয়। তখন টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। আলো আমাদের পথ দেখিয়ে চলল। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল, যে ঘরে অবনীর ল্যাবরেটরি। সেই ঘরের কাছে থামল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি তখন বললাম, "কি হলো? কথা কও, কথা কইছ না কেন? বলো বলো, তুমি কে?" অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই ছেলেটির কণ্ঠস্বর। আমাকে কেন এখানে নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও। আমাকে বন্দি করে রেখো না। তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে কে তুমি? আমি বল্টু। তুমি কোথায়? আর তোমাকে কে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই ছেলেটির হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে
অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল। তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের উপর রাখলো, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই ছেলেটির একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে, ঠোঁট দুটো কাঁপছে। উহু, কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে ছেলেটি বলে উঠল, এখনো হা করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও, চিরে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলে কি তোমার মুক্তি হবে? চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু কেন চাও না? সে তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রেখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদের ওই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা। চচুড়ার হরিবাবুর ছেলে ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে ছেলের ছবি চাইলেন। জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝি ব্যাপার নিয়ে ছেলেটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপর বিপর্যয় ছেলেটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন ছেলেটি স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবুর ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকা দিয়ে গেছেন। কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভ কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম, কিন্তু নেগেটিভ থেকে ওই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি। বারবার নেগেটিভ ভিতর থেকে ছেলেটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেই জন্য নিচের ঘরে ঢোকা আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? হ্যাঁ, আছে। দেখি তো। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখিয়ে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম আমরা। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে তখন বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী তখন বলল, হ্যাঁ, তার বলতে। এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবই ও বাড়িতে হয়নি, এখনো না।